প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হয়ে গেছিল তার ইন্টারভিউ পর্ব কিন্তু চলছে। তো 18 তারিখ থেকে ফার্স্ট লটের ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে, চলবে নির্দিষ্ট তারিখ পর্যন্ত। তারপর আবার সেকেন্ড লট থেকে কিন্তু পরীক্ষা হবে। এর পাশাপাশি যারা ফার্স্ট লটে পরীক্ষা দিতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে, তাদের কিন্তু নির্দিষ্ট ডেটের আগে যাবতীয় ডকুমেন্ট, শরীর খারাপ যদি হয় তাহলে সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু অফিসে জমা দিয়ে আসতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের। তো সেখান থেকে কিন্তু আমাদের একটা স্লিপ দেবে, সেটা নিয়ে কিন্তু ইন্টারভিউতে হাজির দিতে পারবেন 30 তারিখ। অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে পারেননি নির্দিষ্ট ডেটে, তারা কিন্তু ওই সময় গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। এবার চলে আসি মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন উত্তর নিয়ে। তো একটি কথা বারবার বলার, যে প্রশ্ন খুবই সহজ সরল হচ্ছে, আহামরি কিছু কঠিন হচ্ছে না। যেহেতু এটা গ্রুপ ডি পর্ব পরীক্ষা, তা সুতরাং আমাদের এমন কিছু প্রশ্ন হচ্ছে না যেটি আমাদের মাথা গুলিয়ে দেবে, অর্থাৎ আমাদেরকে কনফিউশনে ফেলবে। আপনি যদি একটু সচেতন হন, নিজের আশেপাশে সম্পর্কে পরিচিত হন, তাহলে কিন্তু অনায়াসে খুব ভালোভাবে আপনি পরীক্ষা দিয়ে কিন্তু ইন্টারভিউ কক্ষ থেকে আসতে পারবেন। তো সর্বোপরি আপনাকে সহজ সরলভাবে নির্দিষ্ট টাইমের আগে আপনাকে পৌঁছাতে হবে। তারপরে কিন্তু ওখানে গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। এমন এমন প্রশ্ন হচ্ছে, আপনাকে কিন্তু জায়গায় বসে মাথা ঠান্ডা করে, ঠিক আছে, নিজে থেকেই উত্তর দিতে হবে। আপনি অনেক কিছু জেনে গেছেন, আপনি অনেক কিছু জানেন, তারপরেও কিন্তু বাস্তব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ওনারা যে বক্তব্য রাখবেন, যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক তেমনভাবে ওনারা 3 জন বা 4 জন আমার সাথে কিন্তু কথা বলবেন, যারা বোর্ডে আছেন, বোর্ডে থাকবেন। তো তারা যেভাবে কথা বলবেন সেই সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আমি এটুকু শুনেছি, যা ফ্র্যাঙ্কলি ওরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কভাবে প্রশ্ন উত্তর করছে, একদমই তাই। প্রত্যেকটা ইন্টারভিউতে একই, যারা যায় তাদের সাথে ভালো ব্যবহার করেন স্যার ম্যাডামরা, এবং সেইভাবে অর্থাৎ নিজেকে নিজেদের মতো করে নেন এই ক্যান্ডিডেটকে, তারপরে কিন্তু তার ইন্টারভিউ পর্ব শুরু করেন। এর ক্ষেত্রে কোনো ভয় ভীতির কোনো কাজ নেই। তো এবারে যাব। তো প্রথমে আমরা 18 তারিখে যে প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্ন উত্তর কিন্তু আমাদের সামনে আমি শেয়ার করেছিলাম। 18 তারিখের পর থেকে বর্তমানে যে পর্ব চলছে পরীক্ষা, আজকে আমাদের হচ্ছে 20 তারিখ। তো এর মাঝখানে বিভিন্ন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা প্রশ্ন উত্তর কালেক্ট করেছি। তারা যেটুকু বলেছেন ঠিক সেইটুকু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরো ভিডিও স্কিপ না করে কিন্তু আপনারা দেখে যাবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। যে আপনি বর্তমানে কি করেন। প্রথমেই একজন ক্যান্ডিডেটকে নাম জিজ্ঞেস করতে চাইছে। তোমাদের প্রত্যেকের একটি কমন প্রশ্ন, যে আপনার নাম কি বলুন। আমি প্রথমে বলেছেন যে আপনাদের নাম জিজ্ঞেস করতে, আপনার নাম বললেন, আপনি নাম বললেন, আপনি বর্তমানে কী করেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমেই যখন ইন্টারভিউ পর্ব শুরু হয়, তখনই তার আগে আমি ভিডিও করে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু জিজ্ঞেস করবে আপনি বর্তমানে কী করেন। সেক্ষেত্রে আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগবে। এক্ষেত্রে অনেকেই লিখেছেন, অনেকে বলেছেন চাষবাস করি, কেউ বলেছেন ব্যবসা বাণিজ্য করি, কেউ বলে টিউশনে পড়ি। যখনই আমি টিউশনি পড়ার কথা বলেছেন, অনেক ক্যান্ডিডেট আছেন, আমি অনেকে বলছি টিউশনি পড়ান, সেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছে কোন ক্লাসে আপনি পড়ান, ঠিক আছে? তো এর বাইরে আর সেই সাবজেক্ট থেকে কিন্তু এখনো পর্যন্ত যে কদিন ইন্টারভিউ হয়েছে, সেই সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্ট পড়াচ্ছেন সেই সাবজেক্ট থেকে প্রশ্ন এখনো করেনি, ঠিক আছে? শুধু বলেছেন কোন ক্লাস আপনি পড়াচ্ছেন। একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছে যে আপনি পড়ান ক্লাস 9-10-এ। তো সেক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসা করেছে, তো আপনাকে যদি 8-এ হঠাৎ করে কোনো স্যার ম্যাডাম আসেনি, 8-এ একটা ক্লাস আপনাকে দিলেন, অঙ্ক গণিত ক্লাস আপনাকে দিলেন, আপনি সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই সেক্ষেত্রে তুমি বলবে হ্যাঁ অবশ্যই আমি ক্লাসে গিয়ে সেই ক্লাসটি করব, ঠিক আছে? যেহেতু আমি শিক্ষাগত যোগ্যতা আছে আমার, আমি জানি অঙ্ক, আমি সম্পূর্ণ প্রসেস দেখেছি এবং নিজে শিখেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বি.কম পাস, আমরা যে পাস আছে সেটা বলবেন, সঙ্গে এই ধরনের অঙ্ক করতে আপনার কোনো সমস্যা হবে না। তা আপনি 8 দিলেও পারবেন, 9 দিলেও পারবেন, 10 দিলেও অবশ্যই স্কুলের প্রয়োজনে বা মাদ্রাসার প্রয়োজনে আপনি কিন্তু অবশ্যই ক্লাস নিতে পারবেন। এই কথাটি বললে ওনারা সন্তুষ্ট হবে। একজনকে জিজ্ঞাসা করেছে যে কটা চাকরির পরীক্ষা আপনি দিয়েছেন। তো এক্ষেত্রে বলে রাখি, আমরা যদি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, অনেক ক্যান্ডিডেট আছে চাকরির পরীক্ষা দিয়েছেন, অনেকের বয়স হয়ে গেছে চাকরির পরীক্ষা দেননি, তাহলে কটা চাকরির পরীক্ষা আপনি দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি বলেন 3টে বা 2টো বা কেউ বললেন একটা, যে যে জানেন সেটা কিন্তু বলবেন। এর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে কী কী চাকরি পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে
যে আপনি সিলেক্ট হননি কেন, ঠিক আছে, বলবেন যে কাট অফ মার্কসে আসেনি, ঠিক আছে, বা এত কিছু বছর ধরে পরীক্ষা হচ্ছে না, ক্লিয়ার হলো একদম। যেটা আপনার যেটা ধারণা, আপনার যেটা চিন্তা ভাবনা, আপনি যেটা জানেন সেটা কিন্তু বলবেন, সঠিক কথা বলে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, ওনারা কিন্তু বুঝতে পারবে চোখ মুখে আর অ্যান্সার দেওয়ার ভাব দেখে। তো এইখানে বড় প্রশ্ন হচ্ছে কোথা থেকে এসেছেন, একই প্রশ্ন আরেকজনকে কোথা থেকে এসেছেন, এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যে জেলায় বাড়ি সেই, অর্থাৎ কোথা থেকে এসেছেন মানে আপনি কোন গ্রাম থেকে এসেছেন এই উত্তরটা দেবেন না, আপনি বলবেন আমি অমুক জেলার অমুক ব্লক থেকে এসেছি। তো সেই জেলার থেকে যেন আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। আমরা একজনকে প্রশ্ন করেছে যে আপনার এলাকার দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন, এর পাশাপাশি আরেকজনকে বলেছেন আপনার জেলায় দুজন ঐতিহাসিক আছে, দুজন ঐতিহাসিকের নাম বলুন বা একজন ঐতিহাসিকের নাম বলুন। তো আমাদের যে জেলায় বাড়ি সেই জেলাটার ইতিহাস সম্পর্কে জানিয়ে যেতে হবে, সেই জেলার ইতিহাস কিন্তু আমার চ্যানেলে প্রোভাইড করা আছে, অবশ্যই কিন্তু দেখে যাবেন। প্রত্যেকটি জেলার প্রশ্নোত্তর ওই চ্যাপ্টার ধরে দেওয়া আছে, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। তো প্রত্যেকটি জেলার আমি দিয়েছি, সেই ডিস্ট্রিক্ট প্রশ্নোত্তর আমরা দেখে যাবেন। তারপরে লিখেছেন পরের প্রশ্ন যে মাদ্রাসায় কি কি কাজ করতে হয় আপনি জানেন। তো তোমরা বলবে আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেখানে দেখেছি গ্রুপ ডির কাজ, যেহেতু এটি গ্রুপ ডি, তো সেখানে গ্রুপ ডির কাজ হচ্ছে প্রচুর কাজ, ঘন্টা দেওয়া থেকে শুরু করে, জল তোলা থেকে শুরু করে, ফাইলপত্র গোছানো থেকে শুরু করে, স্টাম্প আনা থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন নোটিশ ক্লাসে বহন করা, যেগুলো আপনারা দেখেছেন জানেন, এইগুলো আমাদের কাজ। এছাড়া প্রশাসনিক কাজে ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, হেডমাস্টার যেখানে বলবেন সেখানে আপনি কিন্তু যাবেন, অর্থাৎ এইগুলো হচ্ছে গ্রুপ ডির কাজ, ঠিক আছে। অর্থাৎ বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সমস্ত কিছু কিন্তু গ্রুপ ডির কাজের মধ্যে পড়ে। ওকে, তো এবার স্কুলের ছেলেরা আপনাকে টোন টিটকারি মারলে আপনি কি করবেন? খুব ভালো প্রশ্ন, পরেরটা প্রশ্ন। তো স্কুলের ছেলেরা, আপনি যে স্কুলে চাকরি পেলেন নতুন, তো সেখানে টোন টিটকারি মারলে কী বলেন? তখন সেক্ষেত্রে আমার উত্তর হবে, দেখুন স্যার বা ম্যাডাম, আমি ওদেরকে বোঝাবো, ছোট মানুষ, তারা অনেক কিছু জানে না, আমার কাজ হবে ওদের অভিভাবক হিসাবে বোঝানো যে এই ধরনের আচরণ করতে নেই, ঠিক আছে, এটা অশোভনীয়, বুঝে গেল, এটা অশোভনীয়, এই ধরনের কাজ করলে ভবিষ্যতে তোমাদের পক্ষে ভালো হবে না, ঠিক আছে। এই ধরনের ব্যবহার যেন আমার সাথে কেন আর কারোর সাথে যেন এটি ব্যবহার বা এই ব্যবহার না করে। ওকে, তাদেরকে ভালোভাবে বোঝালে বিষয়টি তারা আস্তে আস্তে বন্ধ করে দেবে। তাদেরকে আমি মারবো না, ধরবো না, এইটা হচ্ছে আমার উত্তর, যে আমি তাদের মারবো না, বকবো না, আমি তাদেরকে বোঝাবো, বুঝিয়ে তো ওদের যে ভুল, এই বয়সে যে ভুলটা করে থাকে সেটাকে আমি সংশোধন করবো। তারপরে প্রশ্ন যে একজন ক্যান্ডিডেট বলেছে আমি টিউশনি পড়াই, তো সেক্ষেত্রে প্রশ্ন করেছেন উল্টো যে টিউশনি পড়ে আপনি কত টাকা মাইনে পান। তো সেক্ষেত্রে আপনার মাসিক যে ইনকাম সেটা বলবেন, আমতান্ত করবেন না যে সঠিক 8,000 বা 5,000, 3,000, 10,000, 7,000 যেটা পান, বা কেউ 1,500 টাকা ইনকাম করে, কেউ 2টো বাচ্চা পড়ায়, তো সেক্ষেত্রে সেটা বলবেন। তবে এখানে আবার প্রশ্ন করছে টাকা দিয়ে কি আপনার সংসার চলে, তখন আপনি বলবেন যে টাকা দিয়ে সংসার চলে না, এর পাশাপাশি টিউশনের পাশাপাশি আমি আরও অনেক ছোটো ছোটো কাজবাজ আমরা যেটা করেন টিউশনের পাশাপাশি, বিভিন্ন রকম যে কাজ রয়েছে, 100 দিনের কাজ বা অন্য যে ধরনের কাজ বা দোকানে থাকেন, এই ধরনের কথা কিন্তু আপনারা অবশ্যই বলবেন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যারা কাজ করেন না তারা কি বলবেন, তারা ব্যবসা করেন বলবেন, ব্যবসা করি, আমাদের অনেক দোকানপাট আছে, সেগুলো ব্যবসা করেন। কেউ সিভিক পুলিশে কাজ করার মধ্যে আছে অনেকেই, তাহলে সিভিক পুলিশে কাজ করছেন, সেটা পছন্দ হচ্ছে না, আমি গ্রুপ ডি কাজ করতে, আমি সরকারিভাবে শিক্ষিত একটা চাকরি পেতে চাই, তাই জন্য এখানে এসেছি, বলে দেবেন। ওকে, আচ্ছা, আপনি কি নিজেকে যোগ্য গ্রুপ ডি কর্মী মনে করেন? পরের প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই আমি নিজেকে গ্রুপ ডি কর্মী হিসেবে মনে করি, কারণ আমি নির্দিষ্ট পরীক্ষার যে ধাপ সেই স্টেপস অতিক্রম করে এসেছি এবং আমার যোগ্যতা বলে আমি এই পর্যন্ত এসেছি। সুতরাং আমি নিজেকে অবশ্যই গ্রুপ ডি যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত মনে করি, কারণ আমি যদি সিলেক্ট হই তাহলে অবশ্যই গ্রুপ ডির যে কাজ সেই কাজ সম্পর্কে আমার ধারণা আছে। আমি বাড়িতে অনেক এই ধরনের কাজ করে থাকি টুকিটাকি, সুতরাং এই কাজটা আমার কাছে ভারী কিছু না, সুতরাং আমি মনোযোগ সহকারে এই গ্রুপটি কাজটি ভালোভাবে তৈরি করতে পারবো বা করতে পারবো। এবার বলছে একটি গ্রুপটির কাজ কি, সেটা আমি বললাম একটি গ্রুপটির কাজ কি। আচ্ছা,
সেই প্রশ্নটা আরেকজনকে জিজ্ঞাসা করেছে আপনি কোন কোন ক্লাসকে পড়ান, তো আপনি 6, 7, 8, 9, 10 যা যা পড়ান সেই ক্লাসগুলিকে বলবেন, প্রাইভেট পড়েন, ঠিক আছে। আর একজনকে জিজ্ঞাসা করে সহজ সরল আপনার বাড়িতে কে কে আছেন, তো আপনার বাড়িতে যে যে আছে ওই সব ভাববেন না, যে কজন আছে আপনার নখদর্পণে থাকা উচিত, সঙ্গে সঙ্গে বলে দেবেন। এবার আমরা জিজ্ঞেস করছি আপনি কতদূর পড়াশোনা করেছেন বা আপনার কোয়ালিফিকেশান কী, পরের প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনার উত্তর হবে আপনি বিএ পাস করেন বা এমএ পাস করেন বা কত বছর আগে পড়া ছেড়ে দিয়েছেন এখন কাজ করছেন, সেইটাই আপনার উত্তরটা হবে, ব্যাস। আচ্ছা, পরের একটা প্রশ্ন আপনার নাম কি, এইখানে বলে রাখি প্রত্যেককে যে নাম আমাদের নাম আছে, তো সেই নামের সাথে নামের যে মিনিং, সেই নামের মিনিংটা কিন্তু অবশ্যই জেনে যাবেন। আচ্ছা, এখানে বলছে কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনাকে যদি কটু কথা বলে, আপনাকে যদি সহ্য না করতে পারে, সেক্ষেত্রে আপনার করণীয় আপনি কীভাবে মানিয়ে নেবেন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এক্ষেত্রে আমার উত্তর হবে দেখুন স্যার ম্যাডাম, আমি নতুন কাজে জয়েন করব, আমার বাস্তব পরিস্থিতির সাথে কোনো পরিচয় নেই, তবে আমি যেটুকু দেখেছি আমার অভিজ্ঞতা, শিক্ষক শিক্ষিকারা খুবই স্নেহশীল মানুষ হন, তারা এই ধরনের ব্যবহার নিশ্চয়ই কোনো গ্রুপ ডি কর্মীর সাথে করিনি, আমি কোনোদিন দেখিনি, সুতরাং আমার সাথেও করবে না। আমি তাদের সহচার্যে তাদের সান্নিধ্যে সর্বদা চলার চেষ্টা করব। সুতরাং যদিও কটু কথা বলে আমার ভুলটা কী, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা ভুলটা সংশোধন করার চেষ্টা করবো এবং ওনাদের কাছে পরামর্শ নেব যে কীভাবে আরও ভালো কাজ আমি করতে পারি এবং ওনাদের সাহায্য চাইব। এক্ষেত্রে আমার কোনো ইগো কাজ করবে না, আমি স্যার ম্যাডামদের সাহায্য করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ ডি কর্মী হিসেবে তাদের সাহায্য করার জন্য কিন্তু আমি চাকরিতে জয়েন করছি, সুতরাং কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হবে না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কতগুলি প্রশ্ন, তারপর আরও কিছু প্রশ্ন আছে, ওই যে একই আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, এটাকে আপনি বলবেন বারবার। আচ্ছা, তারপর প্রশ্ন দূরে পোস্টিং হলে আপনি কি করবেন, তো এক্ষেত্রে আপনার প্রশ্ন থাকবে, উত্তর থাকবে যে দেখুন আমি যখন চাকরিতে পরীক্ষার ফর্ম ফিল আপ করি, নির্দিষ্ট জেলা থেকে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এরপর সেই জেলায় যেখানে দেবেন সেখানে কিন্তু চাকরি করতে আমি ইচ্ছুক। এক্ষেত্রে আমার কোনো বক্তব্য থাকবে না, আমার যোগ্যতা বলে পোস্টিং যেখানে হবে, যেখানে অঞ্চলে ফাঁকা থাকবে, তো সেই অঞ্চলে আমি চাকরি করতে ইচ্ছুক। এক্ষেত্রে আমার কোনো দুর্বলতা নেই বা আমার কোনো বক্তব্য নেই, আমি সেখানেই কিন্তু চাকরি করতে ইচ্ছুক, চাকরিতে আমি জয়েন করব, ঠিক আছে। আমার এত পথ অতিক্রম করেছে, আমার চাকরি দরকার, কোথায় পোস্টিং হলো সেক্ষেত্রে আমার খুবই ইম্পর্টেন্ট, আমার সরকারি একটা চাকরি দরকার, তাই যেখানে পোস্টিং দেবেন প্রয়োজনে আমি সেখানেই চাকরি করতে প্রস্তুত। পরের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আসছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়, তো এক্ষেত্রে একটি নতুন প্রশ্ন, সেক্ষেত্রে আমার উত্তর হবে 2008 সালে কিন্তু পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গঠিত হয়। আবার একটা প্রশ্ন আসছে, আচ্ছা বলুন তো সংখ্যালঘু বলতে কি বোঝো, তাই সংখ্যালঘু বলতে আমরা জানেন, এই উত্তরে বলবেন যে সংখ্যালঘু মানে সংখ্যায় কম, তো এখন সংখ্যালঘু বলতে বোঝায় যে কোনো দেশে বসবাসকারী সংখ্যায় কম ধর্মের দিক থেকে লোকদেরকে সংখ্যালঘু বলে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে সেখানে হিন্দুদের সংখ্যা কম, মুসলিমদের সংখ্যা বেশি, তো সেখানে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। ওকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় বা ভারতবর্ষের ক্ষেত্রে টোটাল দেখা যায়, সেক্ষেত্রে মুসলিমদের সংখ্যা খুবই কম, মুসলিম, শিখ, পারসিক, তাহলে এদের সংখ্যা খুবই কম, সুতরাং মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ ধর্মীয় দিক থেকে যাদের সংখ্যা কম তাদেরকে হচ্ছে সংখ্যালঘু বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন আছে যে প্রথম মাদ্রাসা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সর্বপ্রথম কত সালে গঠিত হয়, তো এই উত্তরটা অনেকে জানেন না, এর উত্তর হবে 1781 সালে। আমরা যা জানেন না তখন বলুন আমরা এটা মনে করতে পারছি না, যখন যারা কোনো প্রশ্ন আমাদের ধরবে এই কথা তখন আমরা মনে করতে পারছি না, পরে জেনে নেব। তা 1781 সালে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। ওকে, এবার প্রশ্ন আসে এই মাদ্রাসা সার্ভিস কমিশন বা মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত হচ্ছে, স্কুল তো আছে, অনেক কলেজ আছে, কেন মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত করা হয় বা মাদ্রাসা প্রতিষ্ঠার কারণ কি, বা সেই আমলে ব্রিটিশরা কেন মাদ্রাসা গঠন করেছিলেন, তো সেক্ষেত্রে প্রশ্ন উত্তর হবে ফার্সি আরবি ভাষায় জ্ঞানে শিখ মুসলিম আইন সঙ্গে শিক্ষিত ব্যক্তি তৈরি করা। আইন জানে অর্থাৎ ফার্সি আরবি ভাষায় জ্ঞান
আছে এবং মুসলিম আইনশাস্ত্রে শিক্ষিত ব্যক্তি তৈরি করা। এই কারণে কিন্তু মাদ্রাসা গঠিত হয়েছিল, যাদেরকে সরকারি অফিসে ও বিচারালয়ে এবং নিম্ন পদে ও উচ্চ পদে নিয়োগ করা, যাতে করে সুষ্ঠুভাবে সম্পূর্ণ সেই কাজগুলো ভালোভাবে তৈরি হয়। অর্থাৎ ফার্সি আরবি ভাষায় জ্ঞানে মুসলিম আইনশাস্ত্রের শিক্ষিত ব্যক্তি তৈরি করা, যাদেরকে সরকারি অফিস বা আদালতে নিম্ন পদ থেকে উচ্চ পদে নিয়োগ করা। ওকে, আচ্ছা, পরের আরেকটা প্রশ্ন আছে যে সাম্প্রতিককালে ঘটে গেছে লোকসভা ভোট অর্থাৎ প্রধানমন্ত্রী ভোট। এখানে জিজ্ঞাসা করেছে কিছুদিন আগে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী যে ভোট হয় সেই ভোটটার নাম কি? তো সেটা হচ্ছে লোকসভা ভোট। কত বছর অন্তর হয়? 5 বছর অন্তর কিন্তু লোকসভা ভোট হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু উত্তরটা বলতে পারেনি। প্রধানমন্ত্রী ভোট বলেছে, কিন্তু প্রধানমন্ত্রী ভোটটা অপর নামটা কি? পরের প্রশ্ন, স্কুল মাদ্রাসার কাজে তেমন কোনো স্কুল ও মাদ্রাসার কাছে তেমন কোনো পার্থক্য রয়েছে? স্কুল ও মাদ্রাসার কাছে তেমন কোনো পার্থক্য আছে? তুমি বলে না, তেমন কোনো পার্থক্য নেই, সবার একই ধরনের কাজ করা। ওখানে গ্রুপ ডির যে কাজ, এক্ষেত্রেও আমার গ্রুপ ডির তাই একই কাজ। সুতরাং কাজের পার্থক্য বলে শিক্ষা জগতে কোনো কিছুই হয় না, সব দপ্তরেই সমান গুরুত্বপূর্ণ। গ্রুপ ডির কাজ একই ধরনের আছে, অর্থাৎ শিক্ষা দপ্তরে যত কাজ আছে গ্রুপ ডির সব ক্ষেত্রে কিন্তু একই ধরনের কাজ। ঠিক আছে, তো এক্ষেত্রে বলবে আমি জানি স্কুলে যে গ্রুপ ডির কাজ মাদ্রাসার গ্রুপ ডির কাজ সেম হবে। যদি কিছু নতুন থাকে অবশ্যই আমি জয়েন করার পরে জেনে নেব, তার আগে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, বলেছে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? তো সেক্ষেত্রে আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে ধরছে। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন উত্তর, যা যা পেয়েছি আমাদের সাথে শেয়ার করলাম। মূলত যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের জেলা সম্পর্কে জেনে যাবেন, অবশ্যই নিজের নামের সম্পর্কে জেনে যাবেন, কী কী কোয়ালিফিকেশন পাস করছে সেগুলো জেনে যাবেন। এছাড়া হ্যাঁ, একটা প্রশ্ন আছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কি? তো এটা আগের দিনে আমি 18 তারিখে দিয়েছিলাম, সেটা কিন্তু আবার এসেছে। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত। তো দেখা যাক আরও যে প্রশ্ন উত্তর আসবে সবগুলো আমাদের সাথে কিন্তু শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন। ওকে, আর যা চ্যানেলটা হতে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবেন। স্কুল, কলেজ, গ্রুপ সি, ডি, পিএসসি, কলকাতা পুলিশ, সমস্ত ধরনের অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস, সমস্ত চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর সমস্ত সেট কিন্তু আমার চ্যানেলে আলোচনা করা হবে এবং বিভিন্ন চাকরির খবর প্রত্যেকটা কিন্তু দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।